আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। শীত পড়তে শুরু করলেও ডেঙ্গু কমার কোনো লক্ষণ নেই। এতে সব শ্রেণীর মানুষের সঙ্গে বেশি দুশ্চিন্তায় শিক্ষার্থীরা, বিশেষ করে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শঙ্কায় পড়েছে অনেক শিক্ষার্থী। প্রতিদিন গড়ে 1100-র বেশি মানুষ আক্রান্ত হচ্ছে মশাবাহিত ডেঙ্গু রোগে, যার বড় একটি অংশ শিশু। তাই মশা নিধনে সিটি কর্পোরেশনের ছিটানো ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগীরা। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে 1107 জন। তাদের মধ্যে 157 জনের বয়স 15 বছরের নিচে, আর মারা গেছেন 5 জন। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর কি ধরনের লক্ষণ নিয়ে আসলে ভর্তি হচ্ছেন রোগীরা, জানাবেন। মাহবুবা, আমি রয়েছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখানে কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা দুটি ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, একটি পুরুষ এবং একটি মহিলা। তো আমি এখন রয়েছি পুরুষ ওয়ার্ডে, যেখানে 64 জন রোগী কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং আজকে ভর্তি হয়েছেন 6 জন রোগী এবং আজকে রিলিজ হয়েছেন মাত্র 1 জন রোগী। তো সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি আমরা দেখেছি, আসলে যে ডেঙ্গুর গতানুগতিক যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণের পাশাপাশি কিছু কিছু কিন্তু অতিরিক্ত লক্ষণও দেখা যাচ্ছে। বিশেষ করে হঠাৎ করে মূর্ছা যাওয়া বা এরকম কোনো ব্যাপার স্যাপার কিন্তু আমরা ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছি এবং যথেষ্ট পরিমাণ রোগীদের মধ্যে হঠাৎ করে অতিরিক্ত রক্তক্ষরণ প্রবণতাও কিন্তু বেড়েছে বলে আমরা ডাক্তারদের কাছ থেকে শুনতে পেরেছি। এবং পাশাপাশি শিশুদের জন্য একটি শঙ্কাজনক যে অবস্থা তৈরি হয়েছে সেটা হলো যে নভেম্বরের আজকে 15 তারিখ আমরা জানতে পেরেছি যে 19 তারিখ থেকে কিন্তু প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা শুরু হবে। এছাড়া 27 তারিখ থেকে ইংলিশ মিডিয়ামের পরীক্ষা কিন্তু শুরু হবে। তো এই অবস্থায় কিন্তু যথেষ্ট পরিমাণ শিশুও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং নতুন নতুন যেহেতু আক্রান্তের সংখ্যাও নিয়মিত বাড়ছে, সেই অবস্থায় শিশুরা কিভাবে পরীক্ষার কেন্দ্রে হাজির হবে, কিভাবে পরীক্ষা দেবে, এই সংখ্যাটা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বেগ তৈরি করেছে অভিভাবকদের মধ্যে। তো সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, ঠিক তেমনই উদ্বেগের জায়গাটাও কিন্তু বাড়ছে এবং সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যে কর্মতৎপরতা ডেঙ্গু নিধনে এবং ডেঙ্গু মশা নিধনে, সেই তৎপরতা কিন্তু নিয়মিতই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রোগীরা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটাচ্ছে। বিশেষ করে আজ শুক্রবার এখানে চিকিৎসকদের অপ্রতুলতা রয়েছে, যদিও নার্সদের উপস্থিতি যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু তারপরেও সব মিলিয়ে যে চিকিৎসা ব্যবস্থাটা চলছে, এইভাবে চলতে থাকলে আসলে ডিসেম্বর গড়িয়ে যাবে, যেখানে ডেঙ্গু আসলে নিয়ন্ত্রণে আসবে না। তো সব মিলিয়ে বলা যায় যে ডেঙ্গুর প্রকোপ এবং ভয়াবহতা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বেগজনক এবং এই উদ্বেগের মধ্য দিয়েই অভিভাবক, শিশু এবং রোগীর সাধারণ স্বজনরা কিন্তু দিন পার করছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আলু পেঁয়াজের পর এবার বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিন, পাম তেল সহ বোতলবদ্ধ তেলের দাম বেড়েছে। কোনো কারণ ছাড়াই খোলা সয়াবিন কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 185 টাকা। পাম তেল কেজিতে 43 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 178 টাকায়। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ, আলু ও রসুন সহ অন্যান্য নিত্যপণ্যের দাম। অসহনীয় এই বাজার দরের পেছনে অসাধু সিন্ডিকেট ভাঙতে সরকারের ব্যর্থতাকে দায়ী করছে ক্রেতারা। দাম বেশি, যেমন তেলের দাম একটু বেশি, তেলে তো আজকে তেল নিলেও বেশি, আলুর দামও তো বেশি, আলু তো 70 টাকা কেজি। যে অবস্থায় শুরু হয়েছে এগুলো তো মানে সাধারণ মানুষের জন্য খুব কষ্ট। এক সপ্তাহ ধরে একই দাম আছে, 80 টাকা পেঁয়াজ। সার্বিক পরিস্থিতি অত ভালো না, কারণ বাজারের দাম যেটা উপর থেকে এটা ঠিক করতে হবে, যারা এটা এই যে এলসি করে ওখান থেকেই কন্ট্রোল করতে হবে, নাহলে তো এরা তো বলতেছে আজকের বাজার বেশি, আজকে শুক্রবার, আজকে দাম বেশি সবকিছু। চুয়াডাঙ্গায় কার্তিক মাসে শুরু হয়ে গেছে শীতের আমেজ। এতে তাপমাত্রা কমার সঙ্গে ভোর থেকে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সকাল 6টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.5 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে, আবার বিকেল হলেই কমে যাচ্ছে তাপমাত্রা। সাধারণত পৌষ ও মাঘ মাসে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। চলতি বছর অনেকটা আগেই শীতের আমেজের দেখা মিলছে এ জেলায়।
জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংগ্রহ ও সারা দেশে শহীদ সহ হতাহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে আজ। কর্মসূচির অধীনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। একই সাথে তাদের পরিবারের সার্বিক খোঁজখবর সহ রাষ্ট্র সংস্কারে মতামত বা পরামর্শ সংগ্রহ করবেন। সারা দেশে মসজিদগুলোতে অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া। সতেরো বছর আগে এই দিনে দেশের উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। এতে প্রাণ হারায় প্রায় 10,000 মানুষ, ভেসে যায় অসংখ্য ঘরবাড়ি, গবাদি পশু। সেই রাতের কথা ভেবে এখনও আঁতকে ওঠে উপকূলবাসী। তাদের অভিযোগ, এতদিনেও হয়নি টেকসই বেড়িবাঁধের স্বপ্ন পূরণ ও ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভ ও পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। দুদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর হঠাৎ বেড়ে যায় বাতাসের গতিবেগ। উপকূলীয় জনপদের ছোট্ট শিশুরা তখন মায়ের কোল ঘেঁষতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘন্টায় 260 কিলোমিটারের দমকা হাওয়া সেই আশ্রয়স্থলটুকুও কেড়ে নেয়। 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ছোট্ট শিশু, মা বাবা, গবাদি পশু, ঘরবাড়ি সবই ভেসে যায়। সরকারি তথ্য অনুযায়ী 1960 থেকে 2020 সাল পর্যন্ত দেশে মোট 35টি বড় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের হদিস পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে মারাত্মক 5টি ঘূর্ণিঝড়ের একটি ছিল 2007 সালের 15ই নভেম্বরের সেই সিডর। তুফানের মতোই আসছে একদম এই রাস্তার পূব সাইড যা ছিল, আমরা তো ভোরে অনেক ক্লাস পাইছি, ওগুলো আবার তাপন করা হয়েছে। শুরুতে আমার ঘর তো নিয়ে গেছে একালে পুষ্করণীর ভিতরে ফেলাইছে আলাইয়া। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী সিডরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরগুনা ও বাগেরহাট সহ উপকূলীয় বিভিন্ন জেলায় প্রাণ হারায় 10,000 মানুষ। উপকূলবাসী জানায়, ক্ষতিগ্রস্ত অনেকেরই দিন কাটছে অভাব অনটনে। আমরা তো সরকারি অনুদান কিছুই পাই না, বাবার বাড়িও যাই না, মা নাই বাপ নাই। ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর সবই মানে ঘরের মাটির পর্যন্ত পাই নাই, সবই গেছে। তাদের অভিযোগ, সিডরের 17 বছরেও বরগুনার পাথরঘাটার পদ্মাগ্রাম, জিমতলা, পটুয়াখালীর পায়রা নদী উপকূলের মির্জাপুর সহ উপকূলীয় বিভিন্ন জেলায় টেকসই বাঁধ নির্মাণ করা হয়নি। এসব কারণে ছোট ঘূর্ণিঝড়েও ভুগতে হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের মে মাসে ঘূর্ণিঝড় রেমালে দেশের 20 জেলায় ক্ষয়ক্ষতি 6,880 কোটি টাকা। এইটা যদি সরকারের পক্ষ থেকে যদি আপনার বেড়িবাঁধ করে, তাহলে এই দেশ এই দুইটা ইউনিয়ন রক্ষা পায়। পর্যাপ্ত বরাদ্দ পেলে টেকসই বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দেয় সংশ্লিষ্ট প্রশাসন। যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো আমরা ঘূর্ণিঝড় আসলেই তার আগে আমরা এগুলো কাজ বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের পরিবারগুলোকে ইনভলভ করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো নানাবিধ বিষয়গুলো স্মরণ করে তাদেরকে আমরা সবসময় স্মরণ করব। সাইয়েদ মাহমুদ, RTV। আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই বাতাসের মানের অবনতি এবং তা খুব খারাপ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লির সব প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর। স্কুল বন্ধ হলেও শিক্ষার্থীদের পাঠদানের কাজ চলবে অনলাইনে। এছাড়া দিল্লিতে সব ধরনের অপ্রয়োজনীয় নির্মাণ ও ডিমোলিশনের কাজ বন্ধ থাকবে। ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লির পরিস্থিতির উন্নতি ঘটাতে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। ফিলিস্তিনিদের গাজা ত্যাগে বাধ্য করাকে যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার মধ্য দিয়ে ইসরায়েলি বাহিনীর কর্মকর্তারা যুদ্ধাপরাধ করছে। এদিকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে বাইডেনকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে মার্কিনীদের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা CAIR। গেল 24 ঘন্টায় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 45 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। খেলার খবর, ফুটবল। উয়েফা নেশনস লিগের 5ম রাউন্ডের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। পোর্তোতে ম্যাচ শুরু হবে রাত 2:45। হেড টু হেডে দলের শেষ 5 বারের মুখোমুখি দেখায় 2 বার জয় পেয়েছে পর্তুগাল। বিপরীতে 3টি ম্যাচ হয়েছে ড্র। 1 নম্বর গ্রুপে 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এদিকে লিগে 4 নম্বর গ্রুপে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ডেনমার্ক। 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। সমান ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে ডেনমার্ক। হেড টু হেডে শেষ 5 ম্যাচে এগিয়ে স্পেন। 1 ড্রয়ের বিপরীতে 4টি জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশরা।
সংবাদ শেষ করব একটি ভিন্নধর্মী খবর দিয়ে। নবাবী প্রথা বিলুপ্ত হলেও শব্দটি ঘুরে ফিরে মানুষের মুখে আসে মাঝে মাঝেই। নবাবী ভাব আর খানদানি চালচলনের মানুষকে বাংলার শেষ নবাব বলে সম্বোধন করা হয়, কেউ বা নিজেকেই দাবি করে নবাব হিসেবে। তেমনি প্রায় 700 নবাব ও নন্দিনীরা একত্রিত হয়ে সকালে তৃতীয়বারের মতো ব্যতিক্রমী এই গাড়ি বহরের আয়োজন করে রাজধানীতে। 400 ভেসপা ও ভক্সওয়াগন গাড়ি নিয়ে তিলোত্তমা ঢাকার রাস্তায় নামে এই যুগের নবাব নন্দিনীরা। বসুন্ধরা কনভেনশন হলের সামনে থেকে শুরু করে 300 ফিট গিয়ে শেষ হয় তাদের রাইড। বাঙালির ইতিহাস ঐতিহ্য ধারণ করতে এবং পুরনো ঢাকার অতীত ঐতিহ্যের সাথে নবাব সভ্যতার সেতু বন্ধনই এই রাইডের মুখ্য উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা। পেছনটা যদি আপনি না দেখেন, আপনার হেরিটেজটা কি ছিল, আপনার বাপদাদারা কি চালাতো, কিভাবে থাকতো, ওই যেভাবে কথা বলতো, এইগুলো আপনাকে জানতে হবে। আমরা একটা পরিবার, আমরা সবাই গ্রুপ করে চলে আসছি। অনেক ভালো লাগছে, এখানে ঈদের মতো লাগতেছে। আমার খুব ভালো লাগছে এখানে এসে। বেল্ট নয়, ফিতা নয়, দিলাম একটা গিট, লুঙ্গির ভিতরে ইজ্জত আমাদের একেবারে ফিট। নবাব তো চলে গেছে বহু আগেই, নবাবিগুলো আমাদের কাছে রেখে গেছে। নবাব ফিল হচ্ছে ভিতর থেকে, এক কথায় অসাধারণ। আমাদের বাচ্চাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করবে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। আর টুরিস্ট পুলিশ সবসময় এই সমস্ত কাজে সহায়তা করে থাকে। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।